ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। তো বিগত দিনগুলোতে তোমাদের WBP কনস্টেবল কেপি কনস্টেবলের হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো করিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের কনস্টিটিউশনের উপরে যে প্রশ্নগুলো এসেছিলো, বারবার এসেছিলো এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট, রিপিটেডগুলোকেই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, ঠিক আছে? তো আজকে এই কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব। তো দেখো, যারা ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, যে যারা তোমরা ফ্রিতে ক্লাস চাইছো এবং এই নোটসগুলো, ক্লাসের নোটসগুলো চাইছো ফ্রিতে এবং মক টেস্ট দিতে চাইছো, তারা এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও এবং তোমরা ইউটিউব চ্যানেলটাকে ফলো করো এবং হোয়াটসঅ্যাপে পিন করলে তোমাদেরকে কিন্তু ফ্রিতে নোটসগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হচ্ছে এবং টেলিগ্রামেও সেটা আপলোড করে দেওয়া হচ্ছে। তো যারা দিতে চাও তারা এই লিঙ্কগুলোতে জয়েন করে যাও। সমস্ত কিছু ডাব্লিউবিপি, ডাব্লিউবি, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত কিছুর কিন্তু নোটস এবং ক্লাস তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। চলো, তো আজকে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা শুরু করি। বলছে, প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তো সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর BR আম্বেদকরকে বলা হয় ভারতের সংবিধানের জনক। কিন্তু এই সংবিধানের ধারণা কে দিয়েছেন? যদি প্রশ্ন আসে ধারণা কে দিয়েছেন, তখন কি হবে? তখন হবে MN রয়। তাহলে যিনি জনক তিনি কিন্তু ধারণা দেননি, ধারণা কিন্তু অন্য কেউ দিয়েছেন। কে দিয়েছেন? MN রয়। আমাদের ভারতীয় সংবিধান সবথেকে বড় সংবিধান। আর এই যে সংবিধানটা, এটা তৈরি করতে টোটাল কত টাইম লেগেছে? টোটাল টাইম লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ওকে, তাহলে কত বছর লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন, তাই তো টোটাল টাইম লেগেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নের কোনটি একটি রিট নয়? তো প্রথমে জানতে হবে যে রিট কটি আছে। তো আমাদের রিড আছে কটি? রিড আছে টোটাল 5টি। রিড আছে টোটাল 5টি। হ্যাভিয়াস কর্পারাস, ঠিক আছে, হ্যাভিয়াস কর্পারাস, সরি এটা হ্যাভিয়াস নয়, হ্যাভিয়াস কর্পারাস, হ্যাঁ, স্যান্টিউয়ারি, ম্যান্ডামাস, এবং আরও কি আছে? আরও এক আছে, দেখো এটাও রিড, স্যান্টিউয়ারি রুট, ম্যান্টামাসও রিড। তাহলে আরও কি আছে? 4 নম্বর প্রহিবিশন, প্রহিবিশন, এবং আরও কি আছে? সরি, প্রহিবিশন এবং আরও কি আছে? কোওয়ারেন্ট, কোওয়ারেন্ট। ওকে, তাহলে পেয়ে গেলাম আমরা 5টা রিট: হেভিয়াস কর্পারাস, স্যান্টিউয়ারি, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোওয়ারেন্ট, তাই তো? কোওয়ারেন্ট। তো নেই কোনটি? নেই আছে স্পেশাল লিভ পিটিশন। তাহলে এটা আমাদের ম্যান্ডামাস, এটা আমাদের রিট নয়, তাই তো? এটা আমাদের রিট নয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। বলছে ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে পদ থেকে সরানো যেতে পারে? তো কোন ব্যক্তিকে পদ থেকে সরানো যেতে পারে ইমপিচমেন্টের মাধ্যমে? ইমপিচমেন্ট রাষ্ট্রপতি। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 61 নম্বর আর্টিকেল। বলছে নেক্সট কোয়েশ্চেন দেখব। বলছে প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? তো প্রতি বছর কে বাজেট পেশ করেন লোকসভায়? বাজেট পেশ করেন প্রতি বছর তোমাদের অর্থমন্ত্রী, তাই তো? অর্থমন্ত্রী প্রতি বছর লোকসভায় বাজেট পেশ করছেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলছে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত? মানে কত বছর বয়সে উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন? তো নিচ্ছেন কত বছর বয়সে? 60। কত বছর নেই? 65 ইয়ার্সে। কত বছর? 65 ইয়ার্সে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। বলছে ভারতীয় সংবিধানে কোন ধারাকে BR আম্বেদকর ভারত সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন? তো কত নম্বর ধারাকে হৃদয় বা আত্মা বলেছেন? বলেছেন 32 নম্বর ধারাকে। তো 14 নম্বর ধারাতে কি আছে? 14 নম্বর ধারাতে আছে তোমাদের সাম্যের আইন, ঠিক আছে, সাম্যের আইন। ওকে, 19 নম্বরে কি আছে? 19 নম্বরে আছে স্বাধীনতার অধিকার। 19 নম্বরে কি আছে? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার। ওকে, চলো ঠিক আছে।
ক্লিয়ার? তো যেই যেই মানে আর্টিকেলগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে আলোচনা করে দেবো, যতটা প্রশ্নে আছে ততটা আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন ধারাকে আচ্ছা, এটা তো হয়ে গেল আমাদের 32 নম্বর আর্টিকেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছিল? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছিল? 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত সালে? 2015 সালে। ওকে, 2015 সালে এটি হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ভ্যাপটা কিসের সাথে সম্পর্কিত? তো ভ্যাপটা কিসের সাথে সম্পর্কিত? ভ্যাপটা সাধারণত আমরা যখন নির্বাচন আর কি ভোট হয় তখন এই ভ্যাপটা কথাটা কিন্তু আমরা শুনতে পাই। তাহলে ভ্যাপটা কথাটা কিসের সাথে সম্পর্কিত? সাধারণ নির্বাচনের সাথে সম্পর্কিত, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? দেখো বিধান পরিষদ কি? বিধান পরিষদ আমাদের টোটাল 6টি রাজ্যে আছে। এটাই এই 6টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইন আছে। কোন কোন রাজ্যে এই বিধান পরিষদ এবং কি আছে? বিধান পরিষদ এবং চলো কি বলছে যে টোটাল তাহলে আইন কটি রাজ্যে আছে বিধান পরিষদ? বিধান পরিষদ আছে টোটাল আমাদের 6টি রাজ্যে। এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আছে। এক হচ্ছে বিধান পরিষদ আর একটা হচ্ছে তোমার বিধান সভা। একটা হচ্ছে কি বিধান সভা। তো টোটাল 6টি রাজ্যে আছে। 6টি রাজ্যে আছে টোটাল। তাহলে কোন কোন রাজ্যে আছে আমরা সেটা জেনে নেবো একটু। কোন কোন আছে? অন্ধ্রপ্রদেশ, আর কোথায় আছে? বিহার আছে, আর কোথায় আছে? ইউপি আছে, আর কোথায় আছে তোমাদের? তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র। ওকে, তাহলে এই 6টি রাজ্যে তোমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইন আছে, অর্থাৎ বিধানসভা আছে এবং বিধান পরিষদ আছে। তাহলে এখানে কোন রাজ্যে নেই দেখতে পাবো আমরা? দেখো রাজস্থানে নেই, তাই তো? রাজস্থানে কিন্তু আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই, অর্থাৎ বিধানসভাও নেই এবং বিধান পরিষদ নেই, বিধানসভা আছে অনলি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়? এই প্ল্যানিং কমিশন নিয়ে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসছে। আমি বিগত বছরের প্রশ্নগুলো এখানে যেগুলো এনেছি, দেখো মোস্ট বি রিপিটেড যেগুলো, কোন কোন টপিক থেকে কোন কোন পোর্শন থেকে বেশি বেশি রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলোকেই আমি এনেছি, যাতে তোমরা চ্যাপ্টারটা বুঝতে পারো। দেখো আমি তোমাদেরকে অনেকবারই ফান্ডাটা বুঝিয়ে দিয়েছি যে নাম্বার পেতে গেলে এবং কাট অফ হাই গেলেও তোমার চিন্তা নেই, তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, দেখো হুবহু কমন নাও আসতে পারে। আজকে এখানে ভারতের প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছে? এটা এসছে 2021 সালে ডাব্লিউপিতে, কিন্তু 2025-এ এই কোয়েশ্চেনটা নাও আসতে পারে। কিন্তু কি আসতে পারে যে প্ল্যানিং কমিশন কত সালে, প্ল্যানিং কমিশন কত বছরের জন্য হয়, ঠিক আছে, বা বার্ষিক প্ল্যানিং কমিশন কবে হয়েছিল, এরকম বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু চ্যাপ্টারটা কি, টপিকটা কি? প্ল্যানিং কমিশন। যদি ওটা আমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে আরাম করে করতে পারবো, তাই না? সেখানে কিন্তু আমার আর কোনো বাধা থাকবে না বা কোনো কোয়েশ্চেন ভুল হবে না। তো এখন জেনে নিই আমরা ভারতের প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছিল? 1950 সালে। ওকে, 1950 সালে স্থাপিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কত সালে? ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কত সালে? গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল, ঠিক আছে? এবং যদি বলে কার্যকারী হয়েছিল কবে, তখন তোমাদের হবে 26শে জানুয়ারি 1950 সালে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো আমরা কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটার অধিকার বয়স 21 থেকে 18 করা হয়েছে?
কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 21 থেকে 18 করা হয়েছে। এটা করা হয়েছে কত? 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। দেখো এই যে সংশোধনী আর আর্টিকেল এটা কিন্তু আলাদা। 61তম আর্টিকেলে কি আছে? ইমপিচমেন্ট। কিন্তু 61তম সংশোধনীতে কি আছে? সংবিধান, যে তোমাদের ভোটার অধিকার কত দেওয়া হয়েছে? 21 থেকে, আগে ছিল 21, আগে 21 বছর হলে মানুষ ভোট দিতে পারতো, কিন্তু বর্তমানে আমাদের কি হয়, 18 বছর হলে আমরা ভোট দিতে পারি। এবং সেটা কবে হয়েছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে? 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? তো কোন সময়কে 0 আওয়ার বলা হয়? 0 আওয়ার বলা হয় তোমাদের 11টা থেকে 1টাকে বলা হয় তোমাদের 0 আওয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? জেলায় মুখ্য রাজস্ব আদায়কারী হলেন, মানে এক একটা জেলা যে আমাদের, সেই জেলায় যে মুখ্য কে প্রধান রাজস্বটাকে আদায় করে, ঠিক আছে, মানে কর নেয়। কে নেয়? নেয় আমাদের জেলা শাসক, তাই তো? জেলা শাসক নেয়। চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে কি? বলছে কোন প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? গণপরিষদ গঠনের কথা বলা হয়েছে কোন প্রস্তাবে? প্রস্তাবে বলা হয়েছে ক্যাবিনেট মিশন পরিকল্পনাতে বলা হয়েছে ভারতের গণপরিষদ গঠনের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এটা কত সালে হয়েছে? এটা হচ্ছে তোমাদের 1900। ক্যাবিনেট মিশন কত সালে আসে? 1946-এ। 1946-এ আসে ক্যাবিনেট, এবং ক্রিপস আসে কত? 1942। এই যে ক্রিপস আর ক্যাবিনেট, এটা নিয়ে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, আমরা গুলিয়ে ফেলি, প্রত্যেক বছর গুলিয়ে ফেলি ক্রিপস আর ক্যাবিনেট। আর সাইমন কমিশন কত? 1927। ওকে, 1927 হলো। তাহলে সাইমন 1927, ক্রিপস 1942 এবং ক্যাবিনেট 1946। ওকে, এবং তোমাদের যে গণপরিষদের গঠনের কথা বলা হয়েছে কোথায়? ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো আমরা কি বলেছে। তো এটা গুলাবে না, আমি ক্লিয়ার করে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোনটি কাজ করে? মানে আগে প্ল্যানিং কমিশন ছিল, যখন 1950 সালে এটি প্ল্যানিং কমিশন ছিল। 1950 সালে, তাই তো? কিন্তু বর্তমানে এটি নাম কি হয়েছে? এটির নাম হয়েছে নীতি আয়োগ। এটা কবে থেকে শুরু হয়েছে নীতি আয়োগটা? 2015 থেকে চালু হয়েছে নীতি আয়োগটা। ঠিক আছে, তাহলে প্ল্যানিং কমিশন হয়েছিল কবে? 1950, এবং নীতি আয়োগ শুরু হলো কবে? 2015। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে লোকসভায় উপস্থিতি কোন বিলকে অর্থ বিল, মানে কোনো বিল সেটা অর্থ বিল কিনা, এই গ্রান্ট কে দেয়, মানে কে বলে যে হ্যাঁ এটা অর্থ বিল? তা এই অধিকারটা কার আছে? একমাত্র লোকসভার স্পিকারের কাছে এই অধিকারটি আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্তর কয়টি? মানে কটা পঞ্চায়েত স্তর আছে আমাদের পশ্চিমবঙ্গে? ঠিক আছে, তো কটা আছে টোটাল? 3টে আছে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতীয় সংসদের অধিবেশন নয়। কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? দেখো ভারতীয় সংসদে টোটাল অধিবেশন হয় কটি? টোটাল অধিবেশন হয় 3টে। কি কি অধিবেশন হয়? শীতকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন। তাহলে 9 কোনটি গ্রীষ্মকালীন অধিবেশন? ক্লিয়ার? তাহলে এই যে 9 দিয়ে প্রশ্নটাকে কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে। ওকে, তাহলে বুঝতে পারলে যে কোনটা সংসদের অধিবেশন নয়, গ্রীষ্মকালীন অধিবেশনটা সংসদের কোনো অধিবেশন নয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নের কে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়? কে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, রাজ্যপাল। দেখো এই প্রত্যেকেই কিন্তু নিয়োগ করেন কে? প্রত্যেককেই নিয়োগ করেন রাষ্ট্রপতি। তাহলে উপরে সবকটি পদই রাষ্ট্রপতি নিয়োগ করছেন, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত থাকবে না? দেখো এখানে মৌলিক অধিকার 19 নম্বর আর্টিকেলে কি বলেছে? অনুচ্ছেদ 19-এ কি বলেছে? এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতা। ওকে, সরি, যতই ভালো করে লিখতে চাই সে, চলো স্বাধীনতা, তাই তো? আর 17 নম্বরে কি আছে? অস্পৃশ্যতা, তাই তো? এবং 14তে কি আছে? সাম্যের অধিকার। তার 21-এ কি আছে? জীবনের অধিকার। দেখো যখন জরুরি অবস্থা
চালু হবে তখন কিন্তু আমরা কিছু ব্যাপারটা কি করি আমরা, যে তোমাদের কিছু অধিকারকে দেওয়া হয় না, যেমন স্বাধীনতার অধিকার। যদি কখনো জরুরি অবস্থা চালু হয় এবং রাষ্ট্রপতি আইন জারি হয়, সেখানে কিন্তু আমরা একসাথে অনেক লোক বসে গল্প বা আড্ডা বা কোনো বিষয়কে নিয়ে আলোচনা করার মতন আমরা সেই মানে এটা পাই না, মানে অধিকারটা পাই না। অস্পৃশ্যতা কি, মানে আমরা যে বিভিন্ন রকমের জাতিগত প্রথা যে মেনটেন করি, এটা কিন্তু জরুরি অবস্থায় চলে না, ঠিক আছে। এবং সাম্যের অধিকার কি, আইনের সংরক্ষণ অধিকার, সেটাও কিন্তু জরুরি অবস্থায় তোমাদের স্থগিত থাকতে পারে। কিন্তু যাই হয়ে যাক, একটা মানুষ তার জীবনের অধিকারকে কখনোই কিন্তু স্থগিত থাকবে না। একটা মানুষের জীবনের অধিকার মানে বাঁচার অধিকারটা কিন্তু যতই জরুরি অবস্থা আসুক আর যে পরিস্থিতিই আসুক, সেটা কিন্তু কখনো স্থগিত থাকবে না। তাহলে উত্তর হলো কি অনুচ্ছেদ 21। ক্লিয়ার? তাহলে কত নম্বর আর্টিকেলে আমাদের মানে জরুরি অবস্থাকে সময়ও কোন আর্টিকেলটা আমাদের স্থগিত থাকবে না? অনুচ্ছেদ 21 বা ধারা 21। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখব। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য আছে কটি? তাহলে ভারতীয় সংবিধানে টোটাল মৌলিক কর্তব্য কটি আছে? টোটাল মৌলিক কর্তব্য কিন্তু আছে এখানে তোমাদের, টোটাল মৌলিক কর্তব্য আছে কিন্তু তোমাদের এখানে 11টি। কিন্তু যদি এখন প্রশ্ন আসে যে টোটাল মৌলিক কর্তব্য তো 11টি আছে, কিন্তু যদি প্রশ্ন আসে মৌলিক অধিকার কটি আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? মৌলিক অধিকার কটি আছে? তাহলে অধিকার আছে টোটাল 6টি। অধিকার আছে কোটা? 6টি। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? বলছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কত নম্বর তালিকার অন্তর্ভুক্ত? তাহলে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি কততম তালিকার অন্তর্ভুক্ত? 4র্থ তালিকার অন্তর্ভুক্ত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে? মানে যে আমাদের যে বললাম যে মৌলিক কর্তব্য কটা আছে? 11টা, তাই তো? এই যে মৌলিক কর্তব্যটা, এই মৌলিক কর্তব্যটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে? এটা হচ্ছে তোমাদের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে এখন প্রশ্ন তুমি বলতে পারো যে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে কি হয়েছিল? 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমাদের তো এটাতে কি হয়েছিল তোমাদের সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং সেটাকে কি হয়েছিল? আইনগত অধিকার করা হয়েছিল। তাহলে সম্পত্তির অধিকারকে কি হয়েছিল? মৌলিক থেকে বাদ দিয়ে কি হয়েছে? আইন করা হয়েছে। কি হয়েছে? আইন করা হয়েছে, তাই তো? ওকে, ক্লিয়ার? চলো, এবং 61তম সংবিধান সংশোধনে কী হয়েছিল? তোমাদের 61তম সংবিধান সংশোধনে ভোটার অধিকার যে 21 থেকে কমিয়ে, আমি কিছুক্ষণ আগে আমরা পড়লাম 21 থেকে কমিয়ে কি করা হয়েছিল? 18 করা হয়েছিল, তাই তো? 18 করা হয়েছিল। এবং এই যে 42তম সংবিধান সংশোধন, এটা কত সালে হয়েছিল জানো? তোমাদের 42তম সংবিধান সংশোধন এটা হয়েছিল তোমাদের 1976 সালে। তাহলে ক্লিয়ার? ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে আরেকবার রিভিশন করে নাও। বলছি 61তম সংবিধান সংশোধন কি হয়েছিল? ভোটার অধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। আর 42তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1976 সালে হয়েছিল। তাহলে 44তম সংবিধান সংশোধনে কি আছে? সম্পত্তির অধিকারকে আইনের অধিকার থেকে, মৌলিক অধিকার থেকে আইনগত অধিকার করে দেওয়া হয়েছিল। তার মানে এখানে ছেলে মেয়ে সবাই সমানভাবে সম্পত্তি মানে পাবে আর কি, ঠিক আছে? যেটা আমরা আগে হতো না, আগে ছেলেদেরকে বেশি দেওয়া হতো এবং মেয়েদেরকে কম দেওয়া হতো বা দেওয়া হতো না, কিন্তু এখন সেটা কি হয়েছে? আইনে পরিণত করা হয়েছে, মানে সবাই পাবে, ঠিক আছে? এবং কত নম্বর ধারাতে আছে? 300 এই নম্বর ধারাতে এটি আছে। ওকে, চলো ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। বলছে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তাহলে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি অন্তর্ভুক্ত হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এটাও সেম, এটা কি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত সালে? 1976 সালে। এই যে 1942তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ প্রস্তাবনায় প্রত্যেকটা বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট 42তম সংবিধান সংশোধনটি। ওকে, এবং এখানে তোমাদের 3টি তালিকাও পেশ করা হয়েছিল, ঠিক আছে? সেগুলো আমরা পরে যখন পুরো ডিটেলসে ক্লাস করব তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো, মানে বলে দেবো আর কি, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। বলছে
কত নম্বর আর্টিকেলে সাম্যের অধিকার কথা বলা হয়েছে? আমি বারংবার তোমাদের বলছিলাম, দেখো আমি কিন্তু কোশ্চেনগুলো দিইনি, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমি দেখো সালগুলো তোমাদেরকে ম্যাক্সিমামটা প্রোভাইড করে দিয়েছি, এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, তো কত নম্বর? 14 নম্বর আর্টিকেলকে সাম্যের অধিকার বলা হয়েছে। এখানে এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম যে 19 নম্বর আর্টিকেলটা কী ছিল? স্বাধীনতার অধিকার। 21 নম্বর আর্টিকেল কী ছিল? জীবনের অধিকার। 18তম আর্টিকেলে কী আছে? এতক্ষণ তো তোমাদের এগুলো মুখস্থ হয়ে গেছে। 18 নম্বর আর্টিকেলে কী আছে? কোনো খেতাব বা পদবি দিতে পারবে না কেউ, মানে কোনো ব্যক্তি সে কোনো খেতাব বা পদবি গ্রহণ করতে পারবে না, পদবি গ্রহণ করতে পারবে না, ঠিক আছে, পদবি গ্রহণ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু এই যে ভারতরত্ন বলো বা তুমি যে কোনো অ্যাওয়ার্ড বলো, এটা কিন্তু একটা অ্যাওয়ার্ড, ওটা কিন্তু কোনো পদবি নয়, ঠিক আছে, ওটা কিন্তু কোনো পদবি নয়, ওটা একটা পুরস্কার মাত্র। কেমন, বুঝতে পেরেছো তোমরা? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? বলছে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়েছে? মানে একজন হচ্ছে আমাদের সংবিধানের জনক, সেটা আমাদের বলে দিলাম তোমাদের, বি.আর. আম্বেদকর। সংবিধানের ধারণা কে দিয়েছেন? এম.এন. রয়। এবার বলছে প্রস্তাবনা, এই যে প্রস্তাবনা আমরা বললাম যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনাকে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই প্রস্তাবনাকে কে মানে সুপারিশ করেছেন? কে সুপারিশ করেছেন? তোমাদের পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু, ঠিক আছে। এখানে দেখো আর কিছু মানে আমরা জেনে নেব। বলছে যে সংবিধান কবে গৃহীত হয়েছিল? আমি কিছুক্ষণ আগেও বললাম 1949 সালে 26শে নভেম্বর। এবং চালু হয়েছিল কবে? চালু হয়েছিল 1950 সালে, তাই তো, 1950 সালে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে 44 নম্বর আর্টিকেলে অন্তর্ভুক্ত, 44 নম্বর আর্টিকেলে অন্তর্ভুক্ত কোনটি হচ্ছে ইউনিয়ন সিভিল কোড। কোনটি? ইউনিয়ন সিভিল কোড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই প্রত্যেক বছর, ডাব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি, হ্যাঁ, ডাব্লিউপি, কেপি, প্রত্যেক বছর এই 44 নম্বর আর্টিকেল ইউনিয়ন সিভিল কোড এটা কিন্তু আসে। এবং এই নিয়ে যে আর্টিকেল বর্তমান যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোও কিন্তু আমি তোমাদের যারা ডাব্লিউবি এসএসসি পরীক্ষা দিচ্ছ বা ডাব্লিউবিপি পরীক্ষা দিচ্ছ আমি সেখানে আলোচনা তোমাদের করে দেবো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত তোমাদের? 6 বছর। কত? 6 বছর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, তাই তো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? তাহলে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? স্থায়ী সভাপতি ছিলেন তোমাদের রাজেন্দ্র প্রসাদ। স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। তাহলে অস্থায়ী সভাপতি কে ছিলেন? অস্থায়ী সভাপতি ছিলেন সচিতানন্দ সিনহা, ঠিক আছে। এবং গণপরিষদ কার্যকরী হয় কবে? গণপরিষদ কার্যকরী হয় কবে? 1946 সালে 9 ডিসেম্বর, তাই তো, 9 ডিসেম্বর গণপরিষদ কার্যকরী হয়। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারত একটি রাষ্ট্র সম্মেলন কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? মানে ভারত একটি রাষ্ট্র সম্মেলন, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 1-এ বলা হয়েছে এটা ভারত একটি রাষ্ট্র সম্মেলন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে ধর্মের অধিকার বর্ণিত আছে? মানে কত নম্বর অনুচ্ছেদ থেকে কত নম্বর অনুচ্ছেদ পর্যন্ত, মানে কত নম্বর থেকে কত নম্বর ধারা পর্যন্ত ধর্মের অধিকার কথা বলা হয়েছে। মানে স্বাধীন ধর্মের যে কোনো ধর্মের লোক তার স্বাধীনভাবে ধর্মকে পালন করতে পারবে। এছাড়াও স্কুল কলেজগুলোতে ধর্মশিক্ষা বাধ্যতামূলক নয়, ঠিক আছে, মানে দেওয়া যাবে না। এবং যদি মানে কোনো প্রাইভেট স্কুল হয় সেটাও ক্ষেত্রেও কিন্তু কিছু রেস্ট্রিকশন মানতে হয়, ঠিক আছে। চলো, তো এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? এটা বলা হয়েছে তোমাদের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে ভারতীয় সংবিধানে কততম সংবিধানের দ্বারা 6 থেকে 14 বছর বয়সে বাচ্চাদেরকে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ধরা হয়েছে, তাই তো। তাহলে এতক্ষণ আমরা পড়েছিলাম যে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি হয়েছিল? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটার অধিকারকে 21 থেকে 18 করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে যে প্রশ্নটা দিয়েছে যে কততম
সংবিধানের মাধ্যমে সংশোধনের মাধ্যমে মানে শিক্ষা যে 6 থেকে 14 বছরের যে মানে প্রাইমারি স্টেজে যে শিক্ষাটা হয় সেটা একেবারে বিনামূল্যে প্রোভাইড করা হবে। সেটা হয়েছে তোমার 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত সালে এটা? 2002 সালে। কত সালে হয়েছে? 2002 সালে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলছে কত নম্বর আর্টিকেলে সংবিধান সংশোধন করার কথা বলা হয়েছে। কততম আর্টিকেলে সংবিধান, এই যে আমরা সংবিধান এতক্ষণ ধরে দেখলাম না বিভিন্ন সংশোধনগুলো, 86তম সংবিধান, 44তম সংবিধান, 42তম সংবিধান, এই যে সংবিধান সংশোধন করার যে রাইটটা এটা কে দিয়েছে? ঠিক আছে, এটা মানে এটা কত নম্বর আর্টিকেলে তোমাদেরকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে তোমাদের 68 নম্বর আর্টিকেলে। তাহলে 356-এ কত কী আছে? রাষ্ট্রপতি শাসন, মানে আমাদের যে রাষ্ট্রপতি শাসন জারি হয় না, সেটা কত নম্বর আর্টিকেলের উপর ভিত্তি করে হয়? আর্টিকেল 365 নম্বর আর্টিকেলের উপর ভিত্তি করে হয়। চলো, বলছে কোন দেশের সংবিধান থেকে নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে? তো নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে কোন সংবিধান থেকে? আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখে নেবো যে এই যে পার্টটা, যে কোন দেশ থেকে সংবিধানের কোন অংশটা নেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। কানাডা থেকে কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, শাসন। ওকে। জার্মানি থেকে কী নেওয়া হয়েছে? জরুরি অবস্থা। জরুরি অবস্থা এবং মৌলিক অধিকার তাই তো? জার্মান থেকে নেওয়া হয়েছে এটা। এবং বলেছে যুক্তরাষ্ট্র থেকে দেখো কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী এবং সংসদ। যুক্তরাষ্ট্র থেকে সংসদের ধারণা, মন্ত্রী পরিষদ, এই প্রভৃতি ধারণাগুলো তোমাদেরকে বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে আমাদের সংবিধানে। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে ডিটেলস ক্লাস বা কোনো বই থাকলে সেটা পড়ে নেবে, না থাকলে আমাকে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? ভারতীয় সংবিধানের কোন ধারা সম্পত্তির অধিকারকে আইনগত অধিকার হিসেবে যুক্ত করা হয়েছে? দেখো, আমরা এতক্ষণ পড়েছিলাম যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে তোমাদের যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে আইনগত অধিকার করা হয়েছিল 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, কিন্তু সেটাই করা হয়েছিল 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, তাই তো? এবং বলছে এটা কত নম্বর আর্টিকেলে করা হচ্ছে, মানে সংশোধনী কিন্তু আলাদা এবং আর্টিকেল কিন্তু তোমাদের আলাদা। এটা হবে কি 300A, হ্যাঁ 300A নম্বর আর্টিকেলে। ঠিক আছে, এটাকে তোমাদের সংবিধানে বলা হয়েছে যে এটা আইনগত অধিকার থেকে কি হবে, এটা হচ্ছে তোমাদের মৌলিক অধিকার থেকে কী হবে? আইনগত অধিকারে পরিণত হবে। চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে ভারতীয় মূল সংবিধানে কতগুলি ধারা আছে? ভারতীয় মূল সংবিধানে টোটাল তোমাদের ধারা আছে কত? 395টি, কিন্তু বর্তমানে 440টির বেশি ধারা আছে। বর্তমানে 440টির বেশি, মানে বেশি, মানে আমি দেখলাম 470, অ্যাপ্রক্স 470টা তোমাদের ধারা আছে। ঠিক আছে, 470। এবং পার্ট আছে কটা? পার্ট আছে 25টা এবং তালিকা আছে কটি? তালিকা 12টি। ওকে ক্লিয়ার হলো তোমাদের? চলো নেক্সট কোয়েশ্চেন দেখবে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? বলছে ভারতীয় পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব কে করেন? তো ভারতীয় পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব কে করেন? যে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী আছে সেই কিন্তু ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব করেন। তাহলে আমাদের এখন বর্তমানে প্রধানমন্ত্রী কি? নরেন্দ্র মোদী। উনি কিন্তু পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব করছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা কত নম্বর আর্টিকেলের অন্তর্ভুক্ত? অস্পৃশ্যতা এটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কত নম্বর আর্টিকেল? 17 নম্বর আর্টিকেলে অস্পৃশ্যতা একটি হচ্ছে তোমাদের অস্পৃশ্যতা হচ্ছে 17 নম্বর আর্টিকেলের উদাহরণ। তা 18 নম্বর আর্টিকেলে আমরা কি বলেছিলাম? যে কোনো খেতাব বা পদবি নিতে পারবে না কেউ। এবং তোমাদের 19 নম্বর আর্টিকেলে কি বলেছিলাম? 19 নম্বর আর্টিকেলে বলেছিলাম যে স্বাধীনতার অধিকার, মানে স্বাধীনভাবে চলাফেরা, মতবাদ প্রকাশ করা, বসবাস করা, এই প্রত্যেকটা তোমাদের 19 নম্বর আর্টিকেলে তোমাদের বলা হয়েছে। এবং
তোমাদের 16 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি, 16 নম্বর আর্টিকেলে বলছে সরকারি চাকরিতে সমান অধিকার। এই যে আমরা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, এগুলোতে সমান অধিকারের কথা বলা হয়েছে 16 নম্বর আর্টিকেলে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো আমরা কি বলেছে। বলছে গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয় কবে? তাহলে জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছে কবে? জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছে তোমাদের 22শে জুলাই 1947 সালে জাতীয় পতাকা গৃহীত হয়েছে, তাই তো? চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা। বলছে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকারের কথা বলা হয়েছে কটি? মানে এতক্ষণ আমরা দেখেছিলাম যে একটা প্রশ্ন ছিল মৌলিক কর্তব্য, সেখানে আমি তোমাদেরকে কিন্তু একবার বলে দিয়েছি অধিকারটা কত ছিল। তো কত হবে অ্যান্সারটা বলো তো? টোটাল 6টি। ওকে, চলো নেক্সট দেখি। দেখো এই আমাদের শেষ হয়ে গেল, এতগুলোই আমরা রেখেছিলাম। তো এইভাবে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা কমপ্লিট করে নিলাম কনস্টিটিউশনের। তো তোমরা দেখছো ক্লাসগুলো, দেখে তোমরা কমেন্ট করো কোন টপিকটা তোমাদের প্রয়োজন আছে, কোন টপিকটা তোমাদের লাগবে। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার চলে আসবো আমরা। তো নেক্সট ক্লাসে তোমাদের সায়েন্স নিয়ে একটা ক্লাস তোমাদেরকে দেবো, যেটা এবং আস্তে আস্তে আমরা তোমাদের মক টেস্ট এবং জিকের জন্য একটা এক্সপ্রেসও চালু করব। তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো যাতে তোমাদের ক্লাস এবং প্রিপারেশনটা ঠিকঠাকভাবে হয়। এবং এই যে ক্লাসটা হলো এর পুরো পিডিএফটা, মানে এই কোয়েশ্চেনের পুরো পিডিএফটা তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে বা হোয়াটসঅ্যাপে পিন করলেও সেখানেও তোমরা পুরোতেই ফ্রিতে পেয়ে যাবে। এবং আগামী দিনে যে ক্লাসগুলো হবে সেই নোটসগুলো কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো অল স্টুডেন্ট তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো।